পরিমাণে আহ, কিভাবে একটা বাক্য গঠন করা হয়, একটা বাক্যের ভিতরে কোনটিকে সাবজেক্ট বলা হয়, কোনটিকে ভার্ব বলা হয়, কোনটিকে অবজেক্ট বলা হয়। অর্থাৎ আমরা এখন একটা বাক্যের মেকানিক হয়ে যাব। যেমন টিভি বা মোবাইলের দোকানে যখন মোবাইলের পার্টস খারাপ হয়ে যায় তখন সেই মেকানিকের কাছে আমরা যাই। এখানে একটা ভাষা কিভাবে আমরা খুলে ফেলতে পারি, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স কিভাবে আমরা খুলে ফেলবো এবং আবার জোড়া লাগাবো, ওই সেন্টেন্সের ভিতরে কোনটার নাম পার্টস অফ, কোনটার নাম নাউন, কোনটা প্রোনাউন, আমরা ডিটেলস সব দেখবো। তো এখানে আমরা এইটা একটু পড়বো। মিজানুর রহমান সাহেব, আপনি এইটুকু একটু পড়ে ফেলেন, আমি যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি এইটুকু একটু পড়েন। এই লেসনটিতে আমরা বাক্যের উপাদানগুলো নিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, আমরা যারা ইংরেজি একটু কম পারি বা আমরা যারা ইংলিশের বেসিকে দুর্বল, সবার মনের কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। কি কথা? শেষের লাইনটা আমি একটু পড়ি, দেখেন। এগুলো জানতে পারলে খুব সহজেই আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনগুলো জানতে হবে? উপরের কিছু কথা লেখা আছে, আমি সেখানে নাইবা পড়লাম। তো বলছে এগুলো জানতে পারলে খুব সহজে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো এবং তার সুস্পষ্ট অর্থ দিতে পারবো। তাছাড়া কিভাবে যে কোনো সেন্টেন্সকে ছোট বা বড় করা যায় সেগুলো আমরা বুঝতে পারবো। আমরা সবাই কিন্তু কম বেশি ইংলিশ কিছু না কিছু পারি, কিন্তু আমরা এইটা পারি না যে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করতে হয়, কিভাবে একটা সেন্টেন্স নিখুঁত ভাবে নির্ভুল ভাবে তৈরি করতে হয়। আমরা কিন্তু এই জায়গাটা জানি না। আমাদের ওই জায়গাটায় সমস্যা, এবং ওখানে কিন্তু আমি মেডিসিন দিব, যে কোন মেডিসিনে ওই রোগটা সারে। তো আমরা দেখেন ধাপে ধাপে আমরা একেবারে শুরু থেকেই কিন্তু শুরু করছি যে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপাদান। কথা বলতে গেলেই তো, যেমন আমি এই যে কথা বলছি, আমার প্রত্যেকটা কথা এক একটি বাক্য। যেমন এখানে একটি বাক্য লিখেছি, আই এট রাইস। এটার বাংলা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। তো এখানে আমি কোন পার্টস অফ স্পিচ, খেয়েছিলাম কোন পার্টস অফ স্পিচ, ভাত কোন পার্টস অফ স্পিচ, এইটা আমাকে জানতে হবে। তার আগে আমাকে জানতে হবে আমি ভাত খেয়েছিলাম, এই বাক্যটা কোন টেন্স, এইটা কোন প্রকার সেন্টেন্স। তো এই টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আরাধ্যা মন দিয়ে শুনবা। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এই বিষয়গুলো যখন আমরা খুব ভালো করে জানতে পারবো, এই বিষয়গুলো যখন আমরা একেবারে এ টু জেড জেনে যাব, তখন কিন্তু আমাদের আর ইংলিশে কোনো সমস্যা থাকবে না। মিতা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? থ্যাংক ইউ। আমি আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি তখন জয়েন করেননি, তারপরে জয়েন করেছেন। তো ধন্যবাদ। দেখেন, আমরা এইমাত্র শুরু করলাম। তো এখানে আমরা কি করব? এখানে আমরা দেখবো যে একটা বাক্য কিভাবে ছোট থেকে বড় করা যায়, সেই বিষয়গুলো শিখবো। তো প্রথমে কি আছে দেখেন, আমরা জানি যে আমাদের যে কোনো একটি সেন্টেন্সের গঠন কাঠামো হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আমাদের যে কোনো সেন্টেন্সের, ইংলিশের যে কোনো সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই এক্সটেনশন কটার অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ। তো এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে: অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। অবজেক্ট মানে কেমন? এখানে আমি একটি বাক্য লিখলাম, যেমন আমি যদি একটা বাক্য লিখি, দেখেন, আই এইচ এ ভিই, আই হ্যাভ এ ফেন, পিই এন। আমি এখানে কি লিখলাম? এখানে লিখেছি আই হ্যাভ আ ফেন, আমার একটি কলম আছে। দেখেন এই জায়গাটা আমি একটু বড় করে দেই। এখানে কি বললাম? আই হ্যাভ এ ফেন, আমার একটি কলম আছে। আচ্ছা, এখানে আই কি? আই হচ্ছে সাবজেক্ট। দেখেন এই যে উপরে যেটুক লেখা আছে না, এই জায়গাটুকু আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি যে একটা বাক্য গঠন করতে গেলে আমাদের কিভাবে করতে হয়। প্রথমে সাবজেক্ট আনতে হবে। দেখেন ইংলিশ, আমি আগেও কয়েকবার বলেছিলাম এই কথাটা, একটা ভাষা আমি নিজে বুঝি, কিন্তু অন্যকে বুঝাই দেওয়া সুকঠিন। শুধু কঠিন না, সুকঠিন। তো আমি যখন পড়াবো, আপনারা মাত্র 2 থেকে 3 জন ব্যক্তি এখানে,
আপনাদের প্রচুর প্রশ্ন করব, উত্তর দিবেন। আর আমাকেও আপনাদের কোনো মনের যদি অজানা যে জায়গায় না বোঝেন কথা বলবেন, আমি প্রশ্নের উত্তর দিব। আরাধ্যা তোমাকেও বলছি কিন্তু। তো এইগুলা করবেন। আর মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেক কষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা কখনো অমনোযোগী হবেন না। আমার কথাগুলা প্রয়োজনে চোখ বন্ধ করে রাখবেন, চোখ বন্ধ করে কান খোলা রাখবেন। আমার কথাগুলো ব্রেনে, আপনাদের যে স্মৃতির খাতা আছে, আনলিমিটেড পেজ কিন্তু এখানে, অসংখ্য পৃষ্ঠা, ওখানে লিখে রাখবেন। তো কি বলছি, এখানে দেখেন সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তো সাবজেক্ট কি, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই। সাবজেক্ট কি হবে? আই। তারপর কি আছে? হ্যাভ। দেখেন এই যে হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে ভার্ব। হ্যাভটা হচ্ছে এই যে ভার্ব, দেখেন। আর এ পেন, এই এ পেনটা কিন্তু এখানে অবজেক্ট। এখানে অবজেক্ট তো বলেছি, একটা গঠন, একটা বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, তিনটা একই সঙ্গে থাকবে না। হয় অবজেক্ট থাকবে, না হয় কমপ্লিমেন্ট থাকবে, না হয় অ্যাডভার্বিয়ালস থাকবে। তো আমি একটি জিনিস মাত্র দেখাচ্ছি, অবজেক্ট। কিভাবে হলো? আই হ্যাভ এ পেন, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, আর এই এ পেন এইটা হচ্ছে অবজেক্ট। এখানে এইটা অবজেক্ট। কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস এটা ধীরে ধীরে দেখাবো। তো এতটুকু কি কেউ বুঝতে পারছেন যে একটা বাক্য কিভাবে গঠন করা হয়, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন কিভাবে কাজ করে? এখানে আরো একটু বলে রাখি, এখানে বলে রাখি এইটা, একটা বাক্য গঠন করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সে, মনে রাখবেন অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক, অর্থগতভাবে যে বাক্য পাঁচ প্রকার। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এটা পরে ডিটেলস দেখাবো। তো অর্থগতভাবে ওই যে পাঁচ প্রকার, পাঁচ প্রকারের ভিতরে বড় ভাইয়ের নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে এইটা। কোনটা? প্রথমে সাবজেক্ট থাকে, দেখেন এখানে সাবজেক্ট আই, তারপরে ভার্ব থাকে, ভার্ব হচ্ছে হ্যাভ, আর এক্সটেনশনের জায়গায় এটা বসিয়েছি এ পেন। এতটুকু কি বুঝছেন মিজানুর রহমান? যেখানে না বুঝবেন আমাকে প্রশ্ন করবেন। এবং দেখেন আমি এই যে পার্সোনাল ব্যাচ না, আপনারা অনেকেই অনেক টাকা দিয়ে এখানে ভর্তি হচ্ছেন, তিনজন চারজন নিয়ে ব্যাচটা করাই। আমার কথা হচ্ছে আপনার টাকাটা যেন মানে উসুল হয়, বা একেবারে খাস 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 বাংলা বাক্যে বললাম, মানে আপনি আমার পড়ানোর বাইরেও যদি কখনো কোনো প্রশ্ন থাকে, যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সেটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ফোন আসে কিন্তু সবার ফোন তো ধরা সম্ভব হয় না, কিন্তু আপনাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা আমি কিন্তু প্রথম দিনে আজকে বলে রাখলাম। তো এখানে দেখেন কি বলছে, আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে গেলে আমরা একটা সূত্র বলেছি। সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। মনে রাখবেন কর্তা, ক্রিয়া, কর্ম। এখানে আই হচ্ছে কর্তা বা সাবজেক্ট, তারপরে ভার্ব বসেছে হ্যাভ, আর তারপরে পেন হচ্ছে পেন বা এ পেন, এটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। দেখেন আমি যদি বলি সে ঘুড়ি উড়ায়, সে ঘুড়ি উড়ায়, এটা কিন্তু একটা বাংলা বাক্য, একটা বাংলা বাক্য, সে ঘুড়ি উড়ায়। দেখেন এই বাক্যের ভার্ব বা ক্রিয়া এটা একেবারে শেষে চলে গেছে, সে ঘুড়ি উড়ায়, এই ঘুড়ি উড়ানো কাজটা হচ্ছে ভার্ব। কিন্তু যখন ইংলিশ করবেন তখন কি হবে যাবেন জানেন? তখন কিন্তু প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি? হি। এইটা আমি একটু লিখে দেই, দেখেন এই বিষয়গুলো বুঝতে হবে ভালোভাবে। যেমন এখানে লিখলাম সে ঘুড়ি উড়ায়, হি ফ্লাইজ, এল ওয়াই আই ই এস, হি ফ্লাইজ আ কাইট, কে আই টি ই। দেখেন এটা কি হলো? হি ফ্লাইজ আ কাইট, সে ঘুড়ি উড়ায়। আচ্ছা এই যে বাক্যটা আমি লিখলাম সে ঘুড়ি উড়ায়, আচ্ছা এখানে দেখেন তো বাংলায় কি বলছিলাম? সে ঘুড়ি উড়ায়। আর এখানে কি লিখছি? সে উড়ায় ঘুড়ি। ইংলিশে কি হয়ে গেল? সে উড়ায় ঘুড়ি। অর্থাৎ ইংলিশে হয়ে যায় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় বলতে হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ব। সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা বাংলায় হয়, আর ইংলিশে হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনাদের এই দুইটা বিষয় যদি মনে না থাকে, মনে রাখবেন বাংলা বাক্যে ভার্ব সবসময় বাক্যের শেষে গিয়ে বসে, আর ইংলিশ বাক্যে ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসে। দেখেন আই হ্যাভ এ পেন, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব বসেছে হ্যাভ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব বসেছে ফ্লাইস। আর এখানে ফ্লাইস হয়েছে কেন? আরাধ্যা ভালো করে শোনো। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এর জন্য ভার্বের পরে এস বা ইএস হবে। এর উপরেও ডিটেলস ক্লাস থাকবে, কোথায় এস বা ইএস বসে। আরাধ্যা বুঝতে পেরেছো? এটা তোমার বাবা একজন টিচার, তোমাকেও কিন্তু অনেক বড় বাবার উপরে টিচার হতে হবে, এটা মনে রাখতে হবে কিন্তু।
এবং আমার প্রত্যেক ক্লাস আমি রুটিন তোমাকে দিয়ে দিব। রুটিন অনুসারে ক্লাস করবা, দেখবা 2 থেকে 3 মাসের ভিতরে তুমি যেভাবে ইংরেজি শিখতে চাচ্ছ, তোমার মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। তো এখানে আমি দুইটা বিষয় শিখালাম। একটা বলেছি বাংলায় হচ্ছে একটা বাক্য বললে বাংলায় ভার্ব বা ক্রিয়া থাকে বাক্যের শেষে, আর ইংরেজিতে একটা বাক্যের ভার্ব থাকে সাবজেক্টের কেবলই পরে। কি বলেছি মিজানুর রহমান সাহেব, বলেন তো আমি কি বলেছি, এই দুইটা কথা একটু বলেন। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে আমি আরেকটু বলি, আপনি শোনেন। এখানে বলেছি যে বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া এইটা বাক্যের শেষে বসে। যেমন দেখেন, সে ঘুড়ি উড়ায়, এই যে হি ফ্লাইস আ কাইট, এইটার বাংলা অর্থ হচ্ছে সে ঘুড়ি উড়ায়। তো এইটা যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব, তখন ওই যে উড়ায় নামক যে ভার্বটা, ওইটা সাবজেক্টের পরে চলে আসবে। মানে বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, আর ইংরেজি বাক্যে ভার্ব সবসময় সাবজেক্টের পরে আসে। হ্যাঁ, এইটুক শুধু একটু মনে রাখবেন। দেখবেন আপনারা যখন কথা বলবেন, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে কোনো মানুষের সামনে, ওইটা ব্রেনে কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিকলি চলে আসবে। কেন আসবে? আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি তাই চলে আসবে। এটা মাথায় সেট আপ দিয়ে রাখেন। মাথায় রেকর্ডিং, যে আমাদের যে মেমোরি আছে, ওখানে রেকর্ড করে রাখেন যে বাংলা বাক্যে সাবজেক্ট, সরি ভার্ব শেষে বসে, আর ইংরেজি বাক্যে ভার্ব বসে সাবজেক্টের পরে। আপনাকে আমি আজকে একটা কাজ দিলাম, মনে করেন বললাম কি 10টা বাংলা বাক্য লিখে দিলাম, 10টা বাংলা বাক্য, এই 10টার আপনি ইংলিশ করবেন। তো এখানে কোন সূত্র প্রয়োগ করবেন? আপনি যেখানেই ভুল হয় হোক, কিন্তু এইটুক সবসময় সঠিক রাখবেন যে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। তো এই কাজটুকু আমার জন্য যদি সম্ভব হয় আগামী ক্লাসের জন্য করে করে রাখবেন। 10টা না পারেন 5টা বাক্য করেন। কিভাবে? যেমন সে ভাত খায়, তারা স্কুলে যায়, আমরা মাছ ধরি, এটি আমাদের বাড়ি, ওই হয় একটি নদী। তো এটা সাজাবেন কিভাবে? ওইভাবে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই সূত্র, অঙ্কের যে সূত্র আমি বললাম, এই সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক অটোমেটিকলি মিলে যাবে। এটা নিয়ে আপনার কিছু ভাবা লাগবে না। আচ্ছা, পরবর্তীতে দেখেন, এখন আমরা জানবো সাবজেক্ট কাকে বলে এবং কিভাবে তৈরি হয়। দেখেন, এই যে আমি এতক্ষণ সাবজেক্ট সাবজেক্ট করে গলা চিল্লাইলাম, এই সাবজেক্ট কাকে বলে, কিভাবে তৈরি হয়, আমরা এই জিনিসটা দেখবো একেবারে প্র্যাকটিক্যালি, হাতে কলমে দেখবো। কি দেখবো? সাবজেক্ট কাকে বলে এবং কিভাবে তৈরি হয়। আচ্ছা মিজানুর রহমান, আপনি এগুলো একটু পড়ে ফেলেন তো, এই 5টা কি কি আছে এখানে। করা যায়। হুম, ধন্যবাদ। এখানে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়, দেখেন। এই যে এই যে অ্যাডভার্বিয়ালস না, এটাও আপনাদের এখন শিখাবো। অ্যাডভার্বিয়াল শিখলে কি হবে, আগে একদিন বলেছিলাম যে একটা ছোট বাক্যকে কিভাবে বড় করতে হয়। যেমন আমি একটা বাক্য দিয়ে বুঝাইছিলাম, এটা পরে আসবো, যে সে আমাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। এটা অনেক বড় বাক্য, এই একটা বাক্য দিয়ে বড় করতে করতে একটা পৃষ্ঠা ভরে দেওয়া যায়, এই একটা বাক্য দিয়ে। তো সেই জায়গাটা আমরা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা শিখবো। তো এখানে আমরা 5টা জিনিস শিখবো। আরাধ্যা, শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, এখানে আমরা শিখবো সাবজেক্ট কাকে বলে এবং কিভাবে তৈরি হয়, ভার্ব কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করা যায়, অবজেক্ট কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কমপ্লিমেন্ট কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়, অ্যাডভার্বিয়ালস কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এখানে আমি ছোট্ট একটি উদাহরণ দিব আপনাদের সুবিধার্থে। উদাহরণটা কি? আমরা সবাই কম বেশি ফুটবল খেলা দেখি বা দেখেছি। তো এই ফুটবল খেলায় দেখবেন, একটা গোল দিতে গেলে ওই বলটা কিন্তু অনেক দূর থেকে বানায় নিয়ে আসতে হয়, বলটা তৈরি করে আনতে হয়, বিভিন্ন প্লেয়ার পাশ কাটিয়ে পাশ কাটিয়ে, তারপর গোলের পাশে এসে কিন্তু গোল দিতে হয়। হঠাৎ করে কিন্তু দূর থেকে কিক করলে গোল হয় না। তো আমি কি বলতে চাচ্ছি, এই যে গ্রামারের আইটেম গুলো আমরা শিখতেছি, এটা কিন্তু আমরা ওই বল তৈরি করে আনতেছি অনেক দূর থেকে। কি করার জন্য? একটা গোল দেওয়ার জন্য। তো আমাদের গোলটা কি? গোল হচ্ছে আমরা ইংলিশে যেন ফ্রি হ্যান্ডে লিখতে পারি, আমরা যেন ইংলিশে কথা বলতে পারি। এম আই ক্লিয়ার? তো এখানে কিন্তু, এখানে আমরা সেইভাবে দেখেন, এখানে সাবজেক্ট কাকে বলে এবং কিভাবে তৈরি হয় দেখেন। আর এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এই সমস্ত গুলোই হচ্ছে মূলত সেন্টেন্স কম্পোনেন্ট। সেন্টেন্স কম্পোনেন্ট, কম্পোনেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান।
কম্পোনেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। এখানে আমরা দেখব সাবজেক্ট। একটা বাক্যে যদি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভালোভাবে চিনে যাই এবং তাদের ব্যবহার আমরা শিখে যাই, তাহলে কিন্তু আমাদের আর কোথাও কোনো কিছুতে আটকাতে পারবে না। তো সেই জায়গাটা আমরা এখন দেখব সাবজেক্ট। মিতা, আপনি একটু পড়েন তো এখানে তিনটে বাক্য কি আছে। ধন্যবাদ। আচ্ছা, এইখানে ভার্বের উপর প্রভাব থাকে, আরো বলছে কর্তৃত্ব থাকতে হবে। তো এইখানে আমি যদি এমন একটা বাক্য লিখি, মানে লিখলাম, ডু, দা, তারপর লিখলাম অন, কে। এখানে আমি কি একটু একটা বাক্য লিখে ফেলেছি, ডু দা ওয়ার্ক। দেখেন এখানে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে আমি লিখেছি হচ্ছে ডু দা ওয়ার্ক। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে ডু হচ্ছে ভার্ব, ডু মানে করো, আর দা ওয়ার্ক হচ্ছে কাজটি, এটা হচ্ছে অবজেক্ট। দা ওয়ার্ক হচ্ছে কি বলেন তো, অবজেক্ট, আর ডু হচ্ছে ভার্ব। তো এখানে আমি কি কি পেলাম, এখানে পেয়েছি ভার্ব পেয়েছি, আর অবজেক্ট বা কর্ম পেয়েছি। আচ্ছা, এখানে সাবজেক্ট কোথায় গেল তাহলে? ইংরেজির মজাটা দেখেন। কেন আমরা বলি যে ইংরেজি আমরা কেন পারি না, ইংরেজি আমরা কোথায় দুর্বলতা, সেই পয়েন্ট গুলো এক এক করে আপনাদের মানে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিব। ডু দা ওয়ার্ক, এটার অর্থ হচ্ছে কাজটি করো। আচ্ছা, এখানে যে কেউ, মিতা আপনি বলেন তো, এই যে ডু দা ওয়ার্ক, এখানে আমরা তো জানি যে ডু হচ্ছে ভার্ব আর দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তাই সাবজেক্ট কোথায় গেল? আচ্ছা, এইটা আমি একটু, হ্যাঁ এইটা আমি বুঝাই দিব। দেখেন ওই যে আপনার যে রিপোর্ট লেখা বলেন, আপনি যে কথা বলতে চাচ্ছেন, এই জায়গাটা যখন আপনি বুঝে যাবেন, তখন কিন্তু আপনার আর ভয় কাজ করবে না। তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে অন্ধকার এবং আলো দুইটা জিনিস পাশাপাশি এসে যাবে। এখানে সবাই একটু ভালো করে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি সেই জায়গাটা আসতেছি। দেখেন কি বলছে, প্রতিটি বাক্যই ভার্ব বা ক্রিয়াপদ থাকে, যা দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝায়, কিন্তু কর্তৃত্ব শূন্য বা একা কোনো কাজ করা হয় না। বাক্যে অবশ্যই একটা কর্তৃত্ব থাকতে হবে। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়, যার ভার্বের উপর প্রভাব থাকে। কিসের উপর প্রভাব থাকে? ভার্বের উপর। যেমন এইখানে আমি যে বাক্যটা লিখলাম, ডু দা ওয়ার্ক, কাজটি করো, কাজটি করো। এখানে আপনি বলেছেন স্যার আই ডু দা ওয়ার্ক, এটা এক প্রকার সঠিক, কিন্তু এইখানে মূলত কি হবে জানেন? এইখানে মূলত বাক্যটা এইভাবে সাজাতে হবে। এখানে আমাকে লিখতে হবে ওয়াই ও ইউ, ইউ ডু দা ওয়ার্ক। দেখেন ছোট্ট করে আমি লিখে দিয়েছি একটি সাবজেক্ট, ইউ। কি লিখেছি আমি? ইউ। অর্থাৎ এখানে এমন বোঝাচ্ছে, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। এইগুলাকে বলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সারা জীবন এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, মানে সাবজেক্ট দেওয়া যায় না, লেখা লাগে না। এতটুকু কি বুঝতে পারছেন? দেখেন আমি সবাইকে বলবো, এটা আমি যখন বলবো তখন মন দিয়ে শুনবেন, দেখবেন একবার দুইবারে হয়ে যাবে। বলছে যে এখানে লিখলাম ডু দা ওয়ার্ক, কাজটি করো। এখানে আমি কাউকে বলতেছি যে তুমি কাজটি করো। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে ধারণা করা হয় যে যাকে উদ্দেশ্য করে বলতেছি সে আমার চোখের সামনেই আছে। আর সাবজেক্ট বা কর্তা যেহেতু চোখের সামনে উপস্থিত আছে, এই জন্য এখানে সাবজেক্ট বসানো লাগে না। এখানে সাবজেক্ট বসানো লাগে না। এই জন্য এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কখনো লেখা লাগে না। এটা উজ্জ্ব থাকে, এটা অদৃশ্য রূপে থাকে। এটা ওখানে থাকে কিন্তু অদৃশ্য থাকে। এখানে সাবজেক্ট যেহেতু আমরা পড়াচ্ছি, সাবজেক্টের একটি ব্যবহার আমি জাস্ট দেখিয়ে নিলাম। এতটুকু মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে বা অনুজ্ঞা সূচক যে বাক্য, ইম্পারেটিভের বাংলা হচ্ছে অনুজ্ঞা সূচক, এই ধরনের বাক্যে সাবজেক্ট উজ্জ্ব থাকে। সাবজেক্ট থাকে কিন্তু লেখা থাকে না। প্রতিটি বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ থাকে, যার দ্বারা কোনো কিছু হওয়া থাকা বোঝায়, কিন্তু কর্তৃত্ব শূন্য বা একা কোনো কাজ করা হয় না। দেখেন এইখানে এই যে ডু দা ওয়ার্ক, এখানে মনে মনে ধরে আনতে হবে, বলা হচ্ছে ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো, তুমি খাবারটি খাও, তুমি এখন বাইরে যেও না। তো এখানে ওই তুমি শব্দটা লেখা লাগে না। বাক্যে অবশ্যই একটা কর্তৃত্ব থাকতে হবে। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়, যার ভার্বের উপর প্রভাব থাকে, যার ভার্বের উপর প্রভাব থাকে। দেখুন এখানে কে কাজটি করতেছে? তুমি, তুমি কাজটি করো, তুমি অঙ্কটি করো।
তো আমরা আর একটু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি, সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো। আমরা এখন শুধু সাবজেক্ট নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো বলেন তো? শুধু সাবজেক্ট। সাবজেক্ট মানে কি বলেন তো? সাবজেক্ট মানে কর্তা। বাড়ির একজন কর্তা থাকে, আপনার বাড়ির কর্তা আপনি, বা একজন পুরুষ মানুষ, বা আপনার ছেলে, এখন এই মুহূর্তে আপনি। তো এখানে এই কর্তা ছাড়া কিন্তু একটা বাড়ি চলে না, পরিচালনা করা সম্ভব না। ওই বাড়িটা কিন্তু ভুতুড়ে বাড়ি হয়ে যাবে। তো এখানে একটা বাক্য সাবজেক্ট ছাড়া হয় না। কিছু কিছু জায়গায় হয়, যেমন এই যে আপনাকে দেখালাম, কিন্তু এখানে উজ্জ থাকবে। তো আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। সুতরাং সাবজেক্ট বা কর্তা বলতে বোঝায় কি? যে ক্রিয়া সম্পাদন করে। দেখেন সংজ্ঞাগুলো বুঝে নেন। সাবজেক্টের কি কি উদ্দেশ্য বা লক্ষণ থাকবে? যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কাজ। যেমন আমি ভাত খাই, এখানে আমি একটা বাক্য লিখলাম, CE। দেখেন আইট রাইস, আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটি কে সম্পাদন করে? এই আই করে না? এই আইটাকে বলা হচ্ছে সাবজেক্ট। আইটাকে কি বলা হচ্ছে? সাবজেক্ট। যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে সাবজেক্ট। তারপর দেখেন, যে শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ব বাম পার্শ্বের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। এর থেকে সহজভাবে কিন্তু আর কিছু বলা যায় না। কত সুন্দর উদাহরণ দেখেন! ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ব বাম পাশের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। এখানে আইট রাইস, সর্ব বাম পাশে কে বসেছে? আই নামক একটা শব্দ বসেছে না? এই আইটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে বের করা কি আজকে থেকে আর কঠিন হবে? অর্থাৎ কি বলছে? সর্ব বাম পাশের ইংরেজি বাক্যের সর্ব বামের যে বিষয়টা, ওইটাকে বলা হচ্ছে সাবজেক্ট। সর্ব বাম পাশের বিষয়টাকে বলা হবে হবে সাবজেক্ট। আরো বলছে, সিম্পল সাবজেক্ট এবং এর মডিফায়ার বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দগুচ্ছ কমপ্লিমেন্ট সাবজেক্ট। এইটা আমরা আরো একটু ভিতরে যখন প্রবেশ করব তখন এই 3 নাম্বার বুঝাবো। আগে দুইটা বোঝেন, এক আর দুই, এই দুইটা পয়েন্ট বোঝেন। যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। আর যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ব বাম পাশের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। মিতা আফরোজ, আপনি বুঝতে পেরেছেন? কোথাও না বুঝলে আমাকে নক করবেন, হ্যাঁ। আর আমি যখন পড়াবো তখন হাতে কোনো কাজ রাখবেন না, একেবারে চুপচাপ খাতা কলম নিয়ে বসে যাবেন। 1 ঘন্টা আমাকে দিবেন 24 ঘন্টার ভিতরে থেকে। দেখবেন এই 1 ঘন্টা আপনার অনেক কাজে লাগবে। ইংলিশে আপনি ঠিক নিজেকে যেভাবে গঠন করতে চাচ্ছেন সেইভাবেই আপনি গঠন করতে পারবেন। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। দেখেন এখানে আমরা এক্সাম্পল দেখবো কি সাবজেক্ট কিভাবে। দেখেন আমরা এই যে প্রতিদিন অনেক স্টুডেন্ট ফোন দেয়, আজকেও একজন সকালে ভোরবেলায় ফোন দিয়েছে, বলছে স্যার আপনারা কি স্পোকেনের কোর্স করান? তো আমি একটু হেসে পড়লাম, আমি তখন বিছানা ছেড়ে উঠে পারিনি। আমি বললাম যে স্পোকেনের কোর্স করবেন, আপনি কি করেন? বললো যে স্যার আমি ঢাকায় একটা কোম্পানিতে জব করি, আমার এখানে তো অনেক ফরেনাররা আসে, তাদের সাথে ইংলিশে কথা বলা লাগে। তা আমি বলছি যে আপনি যদি বেসিক না জানেন, এই যে বিষয়গুলো দেখাচ্ছি দেখেন, এগুলো না জানে কি কথা বলা যায়? আপনারা একটু বলেন তো। যায় না। তো আগে এইটাই আপনাকে শিখতে হবে। ওই যে বললাম না, তরকারি রান্না করতে গেলে, ফুটবলের গোল দিতে গেলে বলটা অনেক দূরের থেকে তৈরি করে আনতে হয়। ওই মাঝ মাঠের থেকে প্লেয়ারকে পাস করে করে তারপর কিন্তু ওই গোলকিপারের ধারে এনে একটা শুট করতে হয়, বলটা গোল 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 বক্সের ভিতরে ঢুকে যায়। তো এখানেও আমাকে এইগুলো জেনেই তারপরে স্পোকেন কোর্স করতে হবে। এই গ্রামারের এই এই বিষয়গুলো না জানলে কখনোই নির্ভুলভাবে ইংরেজি লেখা সম্ভব না। তো এখানে আমরা দেখেন যেভাবে আগাচ্ছি, এটাই আমি মনে করি মানে পারফেক্ট ওয়ে হবে আপনাদের জন্য। তো এখানে আমরা সাবজেক্টের আরো কিছু উদাহরণ দেখব। আমরা এখন সাবজেক্টের জগতে ডুবে আছি। অর্থাৎ কিভাবে দেখেন সাবজেক্ট বের করা যায়, সাবজেক্ট চেনা যায়, সাবজেক্টের কার্যকারিতা কি। সুতরাং সাবজেক্ট বা কর্তা বলতে বোঝায় যে ক্রিয়া সম্পাদন করে। আর ইংরেজিতে সর্ব বাম পাশে যে বিষয়টা থাকে, যে যে ওয়ার্ডটা থাকে, ওই ওয়ার্ডটি হচ্ছে সাবজেক্ট। এক্সাম্পল দেখি, রুমা ইজ ডুইং দা ওয়ার্ক। এখানে দেখেন অলরেডি আমি আগে থেকে আপনাদের জন্য আইডেন্টিফাই করে রেখেছি। রুমা ইজ ডুইং দা ওয়ার্ক, এখানে কে কাজটি করছে? এই বাক্যের মালিককে? রুমা। এবং যদি আমরা এইটা যদি 2 নম্বরের পয়েন্টটা যদি তুলে ধরি, যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, এখানে রুমাকে দিয়ে বাক্য শুরু হয়েছে। এবং আরো বলছে ইংরেজি বাক্যের ক্ষেত্রে সর্ব বাম পাশে যা কিছু থাকে সেটাই সাবজেক্ট। এখানে সর্ব বাম পাশে রুমা রয়েছে, পরের বাক্যে করিম রয়েছে, পরের বাক্যে আরিফস ফাদার রয়েছে, পরের বাক্যে দা ম্যাঙ্গো রয়েছে, পরের বাক্যে হি রয়েছে। এইগুলোই হচ্ছে আমার মূলত সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে বের করা আমার মনে হয় আজ থেকে আর কোনো সমস্যা হবে না। আরাধ্যা, আমার কথা বুঝতে পারছো? মন দিয়ে শোনো, ঠিক আছে? মন দিয়ে শোনো, এবং পরবর্তীতে ক্লাস রেকর্ডও পাবা। এই শীটও তোমাকে পাঠিয়ে দিব। তুমি যেহেতু ছোট ক্লাসে পড়ো, তোমার জন্য এগুলো আরো বেশি কাজে দেবে। তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে চাইবা, তখন কিন্তু এগুলো কাজে দেবে।
সাবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয়, প্রথমে আমি একটা নিয়ম বলেছিলাম, যে অনেকদিন আগেই বলেছি, ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স একটি সূত্র আছে। সূত্রটা হচ্ছে এস, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে ও। এই রুলটা কিন্তু মনে রাখবা। এস ভি ও, অর্থাৎ কি বলতো? এস ভি ও শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, এইটা মনে রাখবেন। সারা জীবন অ্যাসার্টিভ সেন্টেন্স কখনো ভুল হবে না। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট। যেমন এখানে দেখেন, রুমা ইজ ডুইং দা ওয়ার্ক, এখানে প্রথমে এস মানে সাবজেক্ট হচ্ছে রুমা, তারপর কি বসেছে? ইজ ডুইং। এখানে দুইটা ভার্ব রয়েছে। কেন দুইটা ভার্ব আছে? এটা আমরা আর কিছুদিন পর বুঝতে পারবো। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। কন্টিনিউয়াস টেন্সে পরপর দুইটা ভার্ব থাকে। প্রথম ভার্বটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, আর পরের ভার্বটা হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকে। এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, তার সঙ্গে আইএনজি হয়েছে ডুইং। আর এই হোমওয়ার্ক, এটা হচ্ছে আমার অবজেক্ট। এটা হচ্ছে ওই সেই শেষের ভি। শেষের কি হবে বলেন তো? ভি। ওই যে এস ভি ও, সরি ও, এই ওতে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই রুমা হচ্ছে সাবজেক্ট, আর ইজ ডুইং এই দুইটা মিলে হচ্ছে ভার্ব, আর এই হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এস ভি ও নিয়ম। দেখেন এখানেও সেই নিয়মের আমার সেই সূত্র কিন্তু খেটে গেল। এইভাবে যদি বুঝাই দেই, আপনারা কি ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন? একটু জোর গলায় বলবেন, মনে হলো যে পারবেন না, সেইভাবে আস্তে করে বললেন। আচ্ছা, একদম ঠিক, একদম ঠিক, আমার মনের কথা বলেছেন। জগতের কোনো দেখবেন, বিশেষ করে কোনো পরিশ্রম বৃথা দেয় না। এই যে আমি এত কষ্ট করে রাত জেগে পড়াচ্ছি, আপনিও টাকা খরচ করে রাত জেগে পড়তেছেন, এই ক্লাসগুলো করতেছেন, আপনার কোনো দিন কোনো কাজ ব্যর্থ যায় না। আমি দেওয়ালে যত জোরে আঘাত করব, ঠিক তত জোরে আমার হাতটা ব্যথা পাবে। আস্তে আঘাত করলে আস্তে, জোরে করলে জোরে। তো এইখানে আপনারা যে পরিমাণ সময় দিচ্ছেন, আমি যতটুকু কষ্ট করছি, আল্লাহর রহমতে দেখবেন এই জায়গাটা আপনাদের জন্য অনেক অনেক কাজে দেবে, অনেক। তো আমরা এখানে কি শিখলাম? এস ভিও একটা রুল শিখলাম। আর আমরা আজকে এই এতটুকু শিখলাম যে সাবজেক্ট কোথায় থাকে, কিভাবে আমরা খুঁজে বের করতে পারি। তো দেখেন একই নিয়মে এখানে করিম হ্যাজ ফার্স্ট হিজ এইচএসসি এক্সাম। করিম তার এইচএসসি পরীক্ষায় পাশ করিয়াছে, এখানে করিম হচ্ছে সাবজেক্ট। আরিফস ফাদার গেভ হিম আ নিউ মোবাইল। আরিফের বাবা তাকে একটি নতুন মোবাইল দিয়েছিল। আরিফের বাবা তাকে একটি নতুন মোবাইল দিয়েছিল। আচ্ছা মিতা, আপনি বলেন তো এই বাক্যটা কোন বাক্য? এই যে আরিফস ফাদার গেভ হিম, কোন টেন্স এটা? ফার্স্ট, থ্যাংক ইউ, ফার্স্ট ইনডেফিনিট। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। আপনি ওই যে বলছেন টেন্সে দুর্বল আছেন, টেন্সের ক্লাস যখন করাবো, তখন আপনাকে দিয়ে বেশি বেশি কাজ করাবো, কথা বলাবো, দেখবেন টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি টেন্সে এখনো যেতে পারিনি, তারপরে ছোট্ট একটি কথা বলি। একটি বাক্যের ভিতরে আপনি আগে ভার্ব খুঁজে বের করবেন, এবং দেখবেন ওই ভার্বটা কোন ফর্মে আছে। ওইটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, চোখ বন্ধ করে বলে দিবেন বাক্যটা প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্সে থাকে, বলে দিবেন পাস্ট টেন্স। ফিউচারে থাকলে ফিউচার টেন্স। যেমন দেখেন, আরিফস ফাদার গেভ হিম আ নিউ মোবাইল ফোন। এই যে গিভের পাস্ট টেন্স গেভ, এইটা দেখেই কিন্তু আপনি বলে দিয়েছেন স্যার পাস্ট টেন্স। দেখছেন? এবং এখানে আরো বলা যায়, পাস্ট টেন্সটা যে চারি ভাই, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা বলে দেওয়া যায় পাস্ট ইনডেফিনিট না কোন টেন্স। তো এটা পাস্ট ইনডেফিনিট। কেন ইনডেফিনিট? এইখানে দেখেন, এই যে সাবজেক্ট আরিফস ফাদার, এরপরে গেভ বসেছে, এরপরে হ্যাঁ পাস্ট ফর্ম, এর সঙ্গে কিন্তু আরিফস ফাদার, এই গেবের আগে ওয়াজ ওয়ার, বা গেবের সঙ্গে আইএনজি, বা এখানে হ্যাড গিভেন, এরকম কোনো কিছু নাই। তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে শুধুমাত্র ভার্বের ভি টু ফর্ম বসেছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। বুঝছেন? এইভাবে ভেঙে ভেঙে সব বুঝাই দিব, এবং প্রত্যেকটা বিষয় পারবেন। আর একটু চর্চা করবেন অবসর সময়, আপনারা তো যে যার কাজে থাকেন, সময় পান না, তারপরেও একটু চেষ্টা করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি, এটা মনে মনে বিশ্বাস করেন। আগে নিজের উপর বিশ্বাস আনতে হবে, যে স্যার আমি এটা পারবো। দেখবেন আপনার পুরো কাছে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, জলের মতো সহজ হয়ে যাবে। তো এখানে এই বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা আমরা বেশি কথা বলবো না, একটু পড়ে চলে যাই, তারপর আবার এইসব ব্যাখ্যা দিব। সাবজেক্ট আমরা শিখলাম A to Z। এখন আমরা শিখবো অবজেক্ট বা কর্ম। এখন আমরা কি শিখবো? অবজেক্ট বা কর্ম। দেখেন এই জায়গাটা কিভাবে কমপ্লিট করতে হয়, অবজেক্ট বা কর্ম কাকে বলে, কিভাবে হয়। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অবজেক্ট বলে। আরাধ্যা পড়ো তো এই লাইনটা, আমি কি পড়েছি?
এই যে উপরে যে লাইনটা দেখো, আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, এই লাইনটা কি তুমি একটু পড়ো। এই লাইনটা কি হবে? তাহলে আমরা একটা ম্যাজিক্যাল বাক্য শিখলাম, সেটা হচ্ছে কোন সেন্টেন্সের ভার্বকে আর কোন বিষয়কে আর কোন মানুষকে আমরা প্রশ্ন করব না। আমরা ভার্ব নামক যে মানুষটা, ওই ভার্বকে একটা বাক্যের ভিতরে, ভার্ব আমরা এই প্রত্যেকটাকে কিন্তু পার্সনিফিকেশন করতেছি, এটাকে বলে ব্যক্তিত্ব আরোপ। আমাদের অনার্স লেভেলে ছিল। এখানে ভার্ব কিন্তু একটি জড় বস্তু, এটাকে আমরা একটা ব্যক্তির সাথে তুলনা করলাম। এই ভার্ব নামক যে মানুষটা, এইটাকে আমরা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? কি অথবা কাকে দ্বারা? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব? কাকে? ওই ভার্বের কাছে গিয়ে প্রশ্ন করব। যেমন এখানে দেখেন, একটা বাক্য আমি লিখলাম, একই বাক্য লিখলাম, আর এই যে আমি একটা বাক্য লিখলাম আইট রাইস। এখানে কি লিখলাম? আইট রাইস। আইট রাইসের শব্দের অর্থ কি? আমি ভাত খাই। তো এখানে একটি মাত্র ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে ইট। তো এই ইট নামক ভার্বকে আমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, আমি প্রথমটা দ্বারা প্রশ্ন করবো, আমি কি খাই? উত্তর আসবে ভাত খাই। দেখেন এই যে প্রশ্ন করলে যে উত্তরটা অটোমেটিকলি চলে আসবে, ওই উত্তরটাকে বলা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে কি কর্ম খুঁজে বের করা কি কোনো কঠিন? আমরা ভার্বকে প্রশ্ন করব দুটো বিষয় দ্বারা, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। তো কখনো কখনো কাকে দ্বারা প্রশ্ন করেও কিন্তু অবজেক্ট খুঁজে বের করা যায়। যেমন নিচের এই বাক্যটা একটু দেখেন। এই বাক্যটা আপনাদের সুবিধার্থে আমি একটু বড় করে দিলাম। এই যে হি গেভ মি আ পেন, এই জায়গাটা দেখেন, এই যে হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যে কিন্তু দুইটা অবজেক্ট আছে। এই বাক্যে কয়টা অবজেক্ট আছে বলেন তো? দুইটা, দেখেন আমি মার্ক করে দিয়েছি। একটি হচ্ছে মি, আর একটি হচ্ছে ফেন। একটা হচ্ছে ফেন। আমরা এই প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা আরেকবার একটু দেখবো, এই কিভাবে আমরা পেনকে কেন ফেন বলবো, আমরা সঠিক উচ্চারণগুলো শিখে যাব। কারণ যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এখানে আমরা যদি ভুলভাল উচ্চারণ করি, আমরা যখন আমেরিকায় যাব, কানাডায় যাব, বাহিরের কোনো কান্ট্রিতে যাব, তখন এই উচ্চারণ সঠিক না হলে ওরা বুঝবে না। আমি যদি কাউকে বলি গিভ মি এ পেন, তো উনি বলবে হোয়াট ইজ পেন? ইট ইজ নট পেন, ইট ইজ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ ফেন। ফেন। তো এখানে কি বলছে? হি গেভ মি আ ফেন। দেখেন, এখানে আমি এই গেভ ভার্বকে যদি প্রশ্ন করি, সে আমাকে কি দিয়েছিল? উত্তর আসবে কি? কলম দিয়েছিল, এ পেন। এটা কিন্তু অবজেক্ট। আবার আমি যদি এই গেভ ভার্বকে প্রশ্ন করি, সে কাকে দিয়েছিল? উত্তর আসবে মি। মি মানে আমাকে দিয়েছিল। তার মানে দেখেন, একটা বাক্যে কখনো কখনো দুইটা অবজেক্ট থাকতে পারে। কখনো কখনো দুইটা অবজেক্ট থাকতে পারে। তো আমরা এই অবজেক্ট কিভাবে খুঁজে বের করব? ভার্বকে সবসময় প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো, এইটাকে বলা হচ্ছে অবজেক্ট বা কর্ম। মিজানুর রহমান সাহেব, এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন, তাহলে কি হলো, এখানে আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। এই গেভ শব্দটিকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে দুইটি উত্তর পাওয়া যাচ্ছে। যদি বলি কি দিয়েছিল, অ্যান্সার আসবে পেন। আর যদি বলি কাকে দিয়েছিল, অ্যান্সার আসবে মি। মি মানে আমাকে। তার মানে এই বাক্যে অবজেক্ট আছে দুইটি। দেখেন এই যে যে শীটটা না, এই শীট এমন ভাবে আমরা তৈরি করেছি, আমার ক্লাসের পরেও এই শীটটা আপনি নিজে নিজে পড়বেন, পিডিএফ করে পাঠিয়ে দিব। এই শীটটা পড়লেও কিন্তু আমার কথাগুলো আপনাদের কানে বাজতে থাকবে, যে স্যার তো এই কথাগুলোই বলেছিল ক্লাসে। তো দেখেন, এখানে আমরা যে অবজেক্ট খুঁজে বের করলাম, অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্ম। আর এই অবজেক্ট হচ্ছে দুই প্রকার। অবজেক্ট সারা জীবন দুই প্রকারের হয়। কয় প্রকারের হয় বলেন তো? দুই প্রকার। একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এইটাকে বলা হয়েছে ব্যক্তিবাচক অবজেক্ট। আরেকটিকে বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। দেখেন, একটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক। মনে রাখবেন, ইনডিরেক্ট মানে ব্যক্তিবাচক, এখানে আবার বস্তুবাচক বলবেন না। ইনডিরেক্ট অবজেক্ট অর্থ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আরেকটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এর অর্থ হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এখন এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে কিভাবে ডিরেক্ট অবজেক্ট চিনবো আর কিভাবে ইনডিরেক্ট অবজেক্ট চিনবো। এই বিষয়টা একটু আমরা একটু নিচে আসি। দেখেন, উপরের বাক্যের মি হচ্ছে ইনডিরেক্ট এবং পেন হচ্ছে ডিরেক্ট। কেন? এই মি হচ্ছে ব্যক্তিবাচক, মি মানে আমি। তো আমি মানে একজন মানুষ, মানুষের প্রাণ আছে, আর প্রাণ থাকলে সে ব্যক্তিবাচক হয়। আরেকটি কি আছে? ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট।
কোন অবজেক্ট হবে বলেন তো? বস্তুবাচক অবজেক্ট। তো এই ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বাক্যের ভিতরে কে কোন ভূমিকা অভিনয় করে, এটা যদি বুঝতে পারেন, আপনার অবজেক্টের ঝামেলা চিরতরে চলে যাবে। দেখেন এখানে আইট রাইস, তো এখানে রাইস কি? রাইসের কিন্তু প্রাণ নেই, ভাত হচ্ছে একটা জড় বস্তু। তাহলে কোনটা হবে? এটা ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক। আচ্ছা যদি বলি দি টিচার হেল্পড আস, দি টিচার হেল্পড আস, শিক্ষক আমাদের সাহায্য করেছিল। আচ্ছা আস মানে আমরা, তো আমরা তো মানুষ, মানুষের প্রাণ আছে, তাহলে এটা ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা এতটুকু কি মনে থাকবে যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট? ইনডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক, আর ডিরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক। যেমন এখানে একটা বাক্য বলেছিলাম, এই যে বাক্যটা দেখেন, হি গেভ মি আ পেন, এখানে দুটো, একটা হচ্ছে মি একটা অবজেক্ট, আর এ পেন একটা অবজেক্ট। তো মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এতটুকু কি মনে থাকবে আমার কথাটা? যদি যদি মনে না থাকে আমার শীটটা একটু দেখে নিবেন, আর ক্লাস রেকর্ডটা তো অবশ্যই পাচ্ছেন। আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম যে এক বাক্যে যদি বলি, আমরা আরেকটু ব্যাকে চলে যাই। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। আর এই অবজেক্ট বা কর্ম হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি বললাম বলেন তো? একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা দেখেন, এইবার আমরা পরবর্তী লেভেলে চলে যাব। এখানে কি বলছে? ভার্বকে কাকে অর্থাৎ হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। দেখেন এইখানে আপনাদের যদি মনে না থাকে যে কোনটি ইনডিরেক্ট আর কোনটি ডিরেক্ট, তার জন্য নিচে আবার এখানে নোট করে দিয়েছি। কি করেছি? ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা? হুম। হুম মানে কাকে, এই হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। এবং কি অর্থাৎ হট দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, ডিরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আমার কথা কি এতটুকু বুঝতে পারছেন? ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়, যেটাকে ইংরেজিতে বলা ইনডিরেক্ট অবজেক্ট। আর ভার্বকে হট দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। যেমন এখানে যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ভার্বকে প্রশ্ন করেন হট দ্বারা। হট মানে হচ্ছে কি, কি দ্বারা প্রশ্ন করেন যে আমি কি খাই, উত্তর আসবে ভাত খাই। তো এখানে হট দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো, ওই ভাত হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। আবার যদি বলা হয়, যেমন সে আমাকে একটি কলম দিয়েছিল, এই যে এই বাক্যে, এখানে গেভকে প্রশ্ন করেন হুম দ্বারা, সে কাকে দিয়েছিল, উত্তর আসবে মি মানে আমাকে। এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট বা কি বলেন তো, ব্যক্তিবাচক। ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক মনে রাখবেন। ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর ভার্বকে হট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো ওইটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি এইটুকু কি মনে থাকবে? দেখেন এই যে খুঁটিনাটি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি না, ওই গুরুত্ব ওইভাবে হয় না। আর তারপর আরেকটা কথা কি জানেন, এইভাবে কেউ বুঝাবে না বললে ভুল হবে, আমার অহংকার করা হবে। কিন্তু অনেক কম টিচার পাবেন এভাবে ভেঙে ভেঙে বুঝাই দেবে। এই একটা লাইন, এই যে 1 ঘন্টা কথা বলতে গেলে 3 বার পানি খেয়ে নেওয়া লাগে, গলা শুকায় যায়। তো এই কষ্ট করে বুঝাই দিচ্ছি আপনাদের যেন কাজে লাগে। আপনারা এই ল্যাঙ্গুয়েজটা শিখে কেউ বিদেশ যেতে চাচ্ছেন, কেউ নিজের চাকরির ক্ষেত্রে প্রমোশন পাইতে চাচ্ছেন, কেউ ফ্রি হ্যান্ডে লেখা শিখতে চাচ্ছেন। তো এইগুলো না জেনে লেখার কোনো উপায় নাই, নাই, নাই। এবং এগুলো কষ্ট করে বুঝাই দিচ্ছি, আপনারাও একটু ভালোভাবে বুঝবেন, একটু প্র্যাকটিস করবেন। দেখবেন উইদিন আ শর্ট টাইম, ভেরি শর্ট টাইম, ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। আই হোপ, আই বিলিভ ইট। ধন্যবাদ। আপনার এই কমেন্ট বা আপনার এই দোয়া এক প্রকার বলবো, এটা যেন আমার জীবনে আমি যেন মানুষকে এইভাবে শেখাতে পারি। আমার ফ্যামিলির, আমার বাবা বা আমার ফ্যামিলির অধিকাংশই টিচার, এবং আমার ওই টিচিংটা রক্তের সঙ্গে মিশে আছে। আর আপনার এই কমেন্টের জন্য আপনার কাছে আমি ঋণী থাকবো, এবং আমি চেষ্টা করব আমার মন থেকে যতটুকু পারি শেখানোর জন্য। আর একটা বিষয় কি জানেন, এই যে কমেন্টটুকু করলেন না, আসলে নিজে দেখবেন যারা মাঠে ফুটবল খেলে এরা তো বল নিয়ে দৌড়ায় বেড়ায়, মন থাকে বলের দিকে। কে কেমন খেলতেছে এটা কিন্তু প্লেয়াররা বোঝে না, এটা বিচার করে দর্শকরা যারা গ্যালারিতে বসে থাকে। তো আমি কেমন পড়াচ্ছি, আমি তো বক বক করেই যাচ্ছি। এটা কিন্তু আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারাই কিন্তু বলবেন যে স্যার কেমন পড়ায়, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আর দেখেন এই যে এখানে 3,000 টাকা করে নিয়েছি, এটা কিন্তু মানে টাকাটা আমার মুখ্য বিষয় না। এখানে আপনারা তিন চারজনে, তিনে চারি 12,000 টাকা হয়তো আমার, বা কেউ 5,000, এটা যা দিয়েছেন
এখানে প্রবাসীদের জন্য একটু ইয়ে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই টাকার পরিমাণটা কিন্তু বোঝানোর কাছে কিছুই না, এই যে কষ্ট করে। আর দেখবেন আপনাদের এরপরে আমি বেশি ক্লাসও নেওয়ার চেষ্টা করব, বেশি বলতে মানে শুক্রবারেও নেওয়ার চেষ্টা করব, অন্য অন্য যে কোনো দিন হঠাৎ করে যদি সময় পাই আমি আপনাদের আগে থেকে নোটিশ দিয়ে দিব। মানে আমি চাই কি যে আমি পরিশ্রম করে টাকাটা হালাল করে নিতে, এবং এটা যেন মানে টাকার থেকে বড় ব্যাপার যেন আপনারা পরে আমাকে স্মরণ করতে পারেন যে অমুক স্যারের কাছে ইংলিশটা পড়ে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আমি আপনাদের কাছে এইটুকু চাই। টিচাররা কিন্তু দেখবেন আমাদের সময় হাই স্কুলে, ইয়েস, আমার 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 বাবা একজন টিচার। তো আমি আমার হাই স্কুল লেভেলে যখন পড়তাম তখন 2006-07 সালে আমার স্কুলের অনেক টিচাররা বিদায় নিয়েছিল, মানে অবসর নিয়েছিল। তো ওই সময় কিন্তু হাই স্কুলের বেতন খুবই কম ছিল, মাত্র রিটায়ার্ডের সময় এক একজন টিচার 50,000 1 লাখ টাকা করে তাদের পারিশ্রমিক পেয়েছিল। সরকারিতে অনেক বেশি থাকে, কিন্তু এমপিও ভুক্ত হাই স্কুলে তো অনেক কম বেতন দেয়। তো 1 লাখ টাকা বা 50,000 টাকা কিন্তু কিছুই না। তো ওই স্যাররা যাওয়ার সময় আমার এক স্যার ছিল, উনি বিদায় লগ্নে কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন যে সারা জীবন শিক্ষকতা করে একটা বাড়ি করতে পারিনি, একটা গাড়ি করতে পারিনি, কিন্তু আমি বুক ভরা সম্মান পেয়েছি, কারণ আমার সেই টিচারের অনেক স্টুডেন্ট এখন সচিব পর্যায়ে চলে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা চলে গেছে। তারা যখন ফোন দেয়, রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করে, সালাম করে। এইটুকু কিন্তু ওই টিচারের প্রাপ্য। হ্যাঁ, হ্যাঁ। এবং দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, সেও কিন্তু কোনো টিচারের স্টুডেন্ট, তাই না? প্রধানমন্ত্রীও কিন্তু একজন টিচারের কাছে ঋণী থাকে। তো এখানে আমরা পরবর্তীতে চলে আসি, এখানে আমরা শিখবো এখন কমপ্লিমেন্ট। দেখেন আমি প্রথমে আজকের ক্লাস শুরুতে বলে রেখেছিলাম যে একটা বাক্য গঠন হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এই অবজেক্টের জায়গায় থাকে হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল, সরি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তিনটা জিনিসের কথা বলেছিলাম। একটা বাক্য গঠন হয় তিন ভাবে: সাবজেক্ট, একটা বাক্যের ভিতরে তিনটা আইটেম থাকে: সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই এক্সটেনশনের ভিতরে তিনটা জিনিস থাকতে পারে: অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। তো আমি কিন্তু ওই সময় ব্যাখ্যা দেইনি, এই যে ব্যাখ্যা দেখেন এখন চলে আসছে। আমি কিন্তু একটু আগে এই যে অবজেক্ট শিখাই আসলাম, তার আগে শিখাইছি সাবজেক্ট। এই দেখেন এটা কিন্তু অবজেক্ট, এই যে অবজেক্ট বা কর্ম। তারপরে আপনাদের শিখাইছি, প্রথমে শিখাইছি সাবজেক্ট, তারপরে শিখাইছি অবজেক্ট, আর এখন শিখাবো এই যে অবজেক্ট আবার দুই প্রকার: ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট। আর এখন দেখাবো কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্টের ডিটেইলস এখন দেখব। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা অর্থ কি হবে বলেন? পরিপূরক। দেখেন এখানে লেখা আছে। তো কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। সেন্টেন্সে সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করার জন্য অথবা সাবজেক্টের পূর্ণতার জন্য যেসব শব্দ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। তাকে কি বলে বলেন তো? কমপ্লিমেন্ট বলে। আমি যদি এটাকে আরো একটু ভালো উদাহরণ দিই, আমি একটা মেয়েকে, আমি এখানে আরাধ্যা নামে একটা মেয়ে ক্লাস করছে। তো আরাধ্যার কথা আমি উদাহরণ দিব। আরাধ্যা সুন্দর করে সাজুগাজু করেছে, কোথাও বেড়াতে যাবে। তো আয়নার সামনে গিয়ে দেখলো কি যে ওর কপালটা কেমন যেন খালি খালি লাগছে, শূন্য দেখাচ্ছে। তো ওই কপালে মাত্র 1 টাকার একটি কালো টিপ যখন বসিয়ে দিবে, তখন কিন্তু চেহারাটা পরিপূর্ণ লাগলো। তো ওই যে টিপ কপালে পড়লো, ওই টিপ পরাটাকে ওর কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, চেহারাটা ভালো দেখা যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে, ওই টিপকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক। দেখেন কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। সেন্টেন্সে সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করার জন্য। ওই যে আয়নার সামনে গিয়ে যখন দাঁড়ালো, তখন কিছু একটা খালি খালি মনে হচ্ছে, মনে হচ্ছে যেন একটা কোথায় কি বাদ পড়ে যাচ্ছে। তো ওইটাকে সম্পূর্ণ করার জন্য, সাবজেক্টের পূর্ণতার জন্য যে শব্দ বা শব্দ সমষ্টি বসানো হয় তাকে কমপ্লিমেন্ট বলে। তাকে কি বলে বলেন তো? কমপ্লিমেন্ট বলে। আরাধ্যা, তুমি কি বুঝতে পারতেছো আমার ক্লাস? যখন না বুঝবা প্রশ্ন করবা। মিজানুর রহমান সাহেব, বুঝতে পারতেছেন যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি? হ্যাঁ। তো আরো বুঝবেন, ক্লাস করতে থাকেন। টেন্সের ভিতরে যখন প্রবেশ করব, তখন আপনারা নিজের মন থেকেই সাড়া দেবে যে না, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারবো, এবং আমি এমন কোনো বিষয় বাদ রাখবো না যেখানে আপনি বুঝতে সমস্যা হবে। তো কমপ্লিমেন্ট কিন্তু আমি বলেছিলাম যে এক্সটেনশনের ভিতরে তিনটা বিষয় থাকে: অবজেক্ট থাকতে পারে, তারপর সেখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। তো দেখেন কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। সেন্টেন্সে সাবজেক্টের অর্থ পূরণ করার জন্য অথবা সাবজেক্টের পূর্ণতার জন্য যে শব্দ বা শব্দ সমষ্টি বসে তাকে কমপ্লিমেন্ট বলে। আমি একটু উদাহরণ যদি দেখি, যেমন রহিম ইজ আ ফার্মার।
রহিম ইজ এ ফার্মার। করিম ওয়াজ এ টিচার, শি ইজ হ্যাপি, আই অ্যাম এ ডক্টর। এখানে দেখি রুমা উইল বি অ্যান অফিসার, হি বিকেম এ ইউটিউবার। দেখেন মূলত কমপ্লিমেন্ট চেনার একটি সহজ উপায় হচ্ছে যে সাবজেক্ট থাকে, যে সাবজেক্ট থাকে অবজেক্টও সেই ব্যক্তি বা বিষয় সম্পর্কে কথা বলা হয়, অর্থাৎ যে সাবজেক্ট সেই অবজেক্ট হয়। যেমন এখানে রহিম সমান সমান এ ফার্মার, যে রহিম সেই কৃষক, যে করিম সেই শিক্ষক, যে সি সেই হ্যাপি। তাহলে আমরা মনে রাখবো যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই বিষয় বা ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়, মূলত যে সেন্টেন্সের ভার্ব গুলো বি ভার্ব থাকে, কি বলছে, যে সেন্টেন্সের ভার্ব গুলো বি ভার্ব থাকে এবং সেই বি ভার্বই মেইন ভার্ব হিসেবে আরো কিছু লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে বসে, তাকে কমপ্লিমেন্ট বলে। তো এখানে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই দেই। এখানে বলছে রহিম ইজ আ ফার্মার, রহিম ইজ আ ফার্মার, রহিম একজন কৃষক। এখানে কৃষক কে? ওই যে রহিম সেই কিন্তু আবার কৃষক হয়ে যাচ্ছে। করিম অজ এ টিচার, করিম একজন শিক্ষক ছিলেন, অর্থাৎ যে করিম সেই ব্যক্তিই কিন্তু শিক্ষক ছিল, যে করিম সেই কিন্তু শিক্ষক ছিল। শি ইজ হ্যাপি, সে হয় সুখী। এখানে সুখী কে? ওই যে সি সেই কিন্তু সুখী। আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। এখানে ডাক্তার কে? এখানে আমি যে ব্যক্তি, ডাক্তারও সেই একই ব্যক্তি। তাই ফার্মার, টিচার, হ্যাপি, ডক্টর, এই বিষয়কে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট? এই যে সাবজেক্ট গুলা করিম, রহিম, আই, সি, এইগুলার কমপ্লিমেন্ট হচ্ছে এই অবজেক্ট বা এই কমপ্লিমেন্ট একই বিষয়। আবার একটু ভালো করে শুনে নেন। অর্থাৎ সাবজেক্ট বা কর্তা আর এই অবজেক্ট বা কর্ম যদি একই বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এই অবজেক্ট বা কর্মটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। মোটামুটি কি বুঝতে পারছেন? দেখেন এখানে বলা হচ্ছে, এখানে রহিম ইজ এ ফার্মার। আচ্ছা, এখানে ফার্মার কে? ওই রহিমও যে কৃষক সেই একই ব্যক্তি। করিম ওয়াজ এ টিচার, করিম একজন শিক্ষক ছিলেন। কে শিক্ষক ছিলেন? করিম। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে ওই যে অবজেক্ট, ওইটাকে ওই প্রথম সাবজেক্টের কমপ্লিমেন্ট বলা হচ্ছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি? যেমন আমরা খাবারের পাশাপাশি যদি সাপ্লিমেন্ট কোনো খাবার খাই, দুধ, ডিম, অর্থাৎ আমাদের দেহের ক্ষয় পূরণের জন্য, ওইটাকে বলা হচ্ছে আমার যে মূল যে খাবার, ওই খাবারের পরিপূরক। অর্থাৎ আমি যে মানে ক্ষয় পূরণের জন্য যে খাবারটা খাচ্ছি, ওই মূল খাবারের সঙ্গে ওই খাবারটা আমাকে সাহায্য করছে। যেমন রহিম ইজ এ, এই পর্যন্ত যদি আমি থেমে যাই, এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ হলো না। এই বাক্যটা পরিপূর্ণ হলো না। তো এখানে পরিপূর্ণ করব কিভাবে? রহিম ইজ এ ফার্মার, রহিম হয় একজন কৃষক। এই ফার্মারটাকে কেন আনলাম? ওই বাক্যটাকে পরিপূর্ণ করার জন্য। এই জন্য এই রহিমের পরিপূরক হচ্ছে ফার্মার। রহিমের পরিপূরক কে বলেন তো? ফার্মার। এইটাকে বলা হচ্ছে, এই শেষে দেখেন ফার্মার, টিচার, হ্যাপি, ডক্টর, এইগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট আবার দুই প্রকারের হয়। একটি হয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটি হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এই জায়গাটা দেখেন, একটি হয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মার্ক করে দেই, আর আরেকটি হয় হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলবো। কিভাবে কথা বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে বোঝায় যা কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। আবার একটু দেখেন, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউনকে বোঝায় যা কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। এই লিঙ্কিং ভার্বটা কি আমরা একটু চিনলে তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা বুঝতে পারবো। যেমন লিঙ্কিং ভার্ব বলতে মূলত বি ভার্বের যে কোনো ফর্ম। মনে রাখবেন, বি ভার্বের ভিতরে কি কি আছে জানি? অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, আটটি বিষয় আছে। অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। বি নিজে একটি ভার্ব, বি তারপর রয়েছে বিন, বি ডাবল ই এন, বিন, আর একটি আছে বিই আইএন, বিং। অর্থাৎ লিঙ্কিং ভার্ব বলতে মূলত বি ভার্বের যে কোনো ফর্ম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এবং এগুলো ছাড়াও কিছু সাধারণ ভার্ব যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা হয়,
যেমন সিন, ফিল, লাইক, বিকাম, টেস্ট। এতদূর আপনাদের বোঝার দরকার নেই, তাহলে কঠিন হয়ে যাবে। মনে রাখবেন লিঙ্কিং ভার্ব মূলত বি ভার্বের যে কোনো ফর্মকে বোঝাচ্ছে। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে বোঝায় যা কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। কিসের পরে বসে? লিঙ্কিং ভার্বের পরে বসে। আর এই অবজেক্ট আমরা এখন শিখলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি? অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে এদেরকে মডিফাই করে, তাদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। আমরা তাকে কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন। আই কেপ্ট হার হ্যাপি, আমি তাকে সুখী রেখেছিলাম, সুখে রেখেছিলাম। এই যে হ্যাপি, শোনেন এই বিষয়টা এখন এর সঙ্গে বুঝতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। এটা আমি পরে আবার ভালো করে বুঝাবো। তবে মনে রাখবেন কমপ্লিমেন্ট দুই প্রকার, একটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এইটুকু মনে থাকবে। হ্যাঁ, এই যে যে সংজ্ঞাটা দিলাম না, ডিটেলস, এটা আবার পরে এক সময় বুঝাবো। কারণ এই বিষয়গুলো হ্যাঁ আমি বুঝতেছি, আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, আমি জানি। তো মনে রাখবেন যে এই অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, পরে আমরা একটু দেখি অ্যাডভার্বিয়ালস। এইটা খুব সহজ হবে এবং এইটা আপনারা আনন্দের সাথে শিখতে পারবেন। দেখেন অ্যাডভার্বিয়ালস এর বাংলা অর্থ হচ্ছে, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর এই অ্যাডভার্বিয়ালস এর বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ মূলক। ক্রিয়া বিশেষণ মূলক। তার মানে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে আমরা ছোট বাক্যকে অনেক বড় করতে পারি। ছোট, এটা তো আমাদের মেইন দরকার। আপনি যখন রিপোর্ট লিখবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, 1 মিনিট কথা বললে আর কোনো বাক্য মাথার ভিতরে আসতে চায় না। তখন কিন্তু আমাদের মাথা চুলকায় যে এরপরে কি বলবো, এরপরে কি বলবো। কিন্তু এই অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে আপনি প্রত্যেকটা বাক্য অনেক বড় তৈরি করতে পারবেন, আপনি যত বড় চাইবেন। আমি এমনও করতে পারি, বা এমনও আমি দেখেছি অনেক টিচার বা এভাবে করা সম্ভব। একটি বাক্য দিয়ে একটা পৃষ্ঠা ভরে দেওয়া যায়, একটা পৃষ্ঠা একটা মাত্র বাক্য থাকবে। তো ওটা কিভাবে হয় জানেন? ওটা অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে। তো আমাদের অত বড় করার দরকার নেই, আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করব। দেখেন, অ্যাডভার্বিয়ালস হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে যখন, কখন, কিভাবে, কতবার, কেন, কত দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার একটু শোনেন, অ্যাডভার্বিয়াল হচ্ছে কোন সেন্টেন্সের ভার্বকে, কাকে বলেন তো? ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতবার, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল। সেই উত্তরটাকে কি বলা হচ্ছে বলেন তো? অ্যাডভার্বিয়াল। যেমন দেখেন, আমি এখানে আপনাদের সুবিধার্থে যাতে টাইম বেশি না লাগে আমি তৈরি করে রেখেছি এটা। ফর এক্সাম্পল দেখেন, এটা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে ভালোভাবে? দেখেন, এই পর্যন্ত আমি একটা বাক্য লিখতে পারি, রহিম গেভ রূপা। এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল। রহিম গেভ রূপা, রহিম রূপাকে দিয়েছিল, রহিম রূপাকে দিয়েছিল। মিতা, আপনি দেখতে পাচ্ছেন? মাঝে মাঝে একটু সংকেত দিবেন, না বোঝা যায় না ক্লাসে আছেন কিনা। আচ্ছা, তাহলে কি, রহিম গেভ রূপা, এইটা কিন্তু একটা বাক্য হয়। রহিম গেভ রূপা, রহিম রূপাকে দিয়েছিল। আচ্ছা, কি দিয়েছিল? আর রোজ। এইটুক দেখেন, রহিম রূপাকে দিয়েছিল কি? আর রোজ, একটা গোলাপ ফুল। দেখেন আমি কিন্তু বাক্যটা ধীরে ধীরে বড় করে ফেলতেছি। রহিম গেভ রূপা আর রোজ, রহিম রূপাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, কিভাবে দিয়েছিল? উইথ প্লিজার, আনন্দের সাথে, উইথ প্লিজার। আচ্ছা, রহিম রূপাকে আনন্দের সাথে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, কোন জায়গায় বসে দিয়েছিল? এট দ্য পার্ক। দেখেন, পার্কে বসে দিয়েছিল। কোথায় দিয়েছিল? পার্কে। মনে করেন রূপাকে সে ভালোবাসে, ভ্যালেন্টাইন্স ডে দিনে সে তাকে একটা গোলাপ ফুল দিল। কোথায় দিল? পার্কে বসে। আচ্ছা, কোন সময়ে দিল? ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং, সন্ধ্যার সময় দিল। সন্ধ্যায় তারা পার্কে ছিল, পার্কে ফেরিওয়ালার কাছ থেকে একটা গোলাপ ফুল কিনে দিল। আচ্ছা, কেন দিল? টু মিট উইথ হার, তার সাথে দেখা করার জন্য। অর্থাৎ সে ভ্যালেন্টাইন ডেতে একটা গোলাপ ফুল দিবে, তাই রূপার সাথে দেখা করলো আনন্দের সাথে, পার্কে বসে। বিকেল বেলায় রহিম রূপাকে একটি গোলাপ ফুল দিল। দেখেন, আমার মূল বাক্য ছিল কি? রহিম গেভ রূপা, রহিম রূপাকে দিয়েছিল। এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। এই বাক্যে আমি অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে 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 বাক্যটা কত বড় করে ফেলেছি। রহিম গেভ রূপা রোজ উইথ প্লিজার এট দ্য পার্ক ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং টু মিট উইথ। তো এই যে দেখেন, এখানে আমার সংজ্ঞায় বলছে যে অ্যাডভার্বিয়াল হচ্ছে কোন সেন্টেন্সের ভার্বকে যখন, কোথায়,
কখন, কিভাবে, কতবার, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। এখানে আমি উত্তর বের করি যে গেপকে আমি প্রশ্ন করব যে কি দিয়েছিল, গোলাপ ফুল। কেন দিয়েছিল, আনন্দের জন্য। কোথায় দিয়েছিল, পার্কে বসে। কখন দিয়েছিল, সন্ধ্যাবেলায়। কেন দিয়েছিল, দেখা করার জন্য। দেখেন এই ভার্বকে প্রশ্ন করে আমি হোয়ার, হোয়েন, হাউ, হাউ অফেন, হোয়াই, এই উত্তরগুলো আমি পেয়ে গেলাম। এবং এই উত্তরগুলোকে বলা হচ্ছে এই অ্যাডভার্বিয়াল। কি বলা হচ্ছে বলেন তো? দেখেন তাহলে বাক্যকে কিভাবে আমরা বড় করতে পারি। এবং এই অ্যাডভার্বিয়ালস এর উপরেও ক্লাস পাবেন, ডিটেলস ক্লাস পাবেন। যখন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব পড়াবো, ওইখানে এই অ্যাডভার্বিয়ালস এর একটা ক্লাস থাকবে। শুধু একটা ঘন্টায় অ্যাডভার্বিয়ালস দেখাবো, কিভাবে বাক্যকে নির্ভুল ভাবে বড় করা যায়। কি এটা পারবেন তো আপনারা? আশা করি অবশ্যই পারবেন। মিজানুর রহমান সাহেব, দেখেন গ্রামারটা যেভাবে আপনার যে ত্রুটি বিচ্যুতি গুলা, হ্যাঁ, এবং হোমওয়ার্ক থাকবে, যেমন আজকে অলরেডি হোমওয়ার্ক দিয়েছি। 10টা বাংলা বাক্য লিখবেন বা 5টা লিখবেন। মোটে না পারেন 2টা লিখবেন। ওই 2টা বাক্য ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এবং ওইখানে কোনটি ভার্ব, কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট আপনি কলম দিয়ে নিচে দাগাবেন। ওইখানে প্রয়োজন ওই বাক্য থেকে আলাদা করে নিয়ে যাবেন, নিচে লিখবেন এইটা ভার্ব, এইটা অবজেক্ট, এইটা অ্যাডভার্ব। এভাবে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। মাত্র 30 মিনিট, মাত্র 30 মিনিট ইংলিশের পিছনে সময় দিবেন। আমি 30 মিনিট কেন বললাম, এখানে দুই একজন আছেন বিভিন্ন চাকরি বাকরির জন্য সময় পান না, ফ্যামিলি আছে। কিন্তু 30টা মিনিট আমি মনে করি সময় দেওয়া যায়। আপনি ঘুমাতে যাওয়ার সময় 30 মিনিট আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সময় দিবেন। কিভাবে সময় দিবেন, আমি এই যে পদগুলো দেখাই দিচ্ছি, সে মাত্র 5টা বা 10টা বাক্য করবেন। ওই বাক্যের কোনটি ভার্ব, ওখানে কমপ্লিমেন্ট কোনটি, ওখানে ইসে আপনার সাবজেক্টের ভিতরে আমি দেখিয়েছি সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা, আমি দেখিয়ে দিয়েছি। এগুলো যখন না পারবেন শীটটা দেখে নেবেন, না পারবেন আমার ক্লাস রেকর্ডটা একটু শুনে নেবেন। সব রকমের উপায় আছে। তারপরে যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এখানে। অ্যাডভার্বিয়াল দ্বারা দেখেন এই সেন্টেন্সের উইথ প্লিজার শব্দটি গেভ ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে। এই যে রূপা, রহিম যে রূপাকে গোলাপ ফুল দিয়েছিল, কেন দিয়েছিল, হাউ মানে কিভাবে বা কেমন করে, তাহলে আনন্দের সাথে দিয়েছিল। এই যে অ্যাট দি পার্ক, এটা হোয়ার দ্বারা প্রশ্ন করেন তো, কোথায় দিয়েছিল, তাহলে উত্তর আসবে পার্কে দিয়েছিল। ইন দা ইভিনিং শব্দটি হোয়েন দ্বারা প্রশ্ন করে, কখন দিয়েছিল, সন্ধ্যায়। আচ্ছা, টু মিট উইথ হার, এটাকে প্রশ্ন করেন হোয়াই দ্বারা, কেন দিয়েছিল, তাহলে এখানে তার সাথে দেখা করার জন্য দিয়েছিল। কেন দিয়েছিল, দেখা করার জন্য। তাই এইগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল, যে ভার্বকে প্রশ্ন করতে হবে। এই হোয়েন, হোয়ার, হাউ প্রশ্ন করলে যে উত্তরটা আসবে ওইটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এইভাবে যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার করে অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করা যায়। এইভাবে অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করা যায়। এখানে দেখেন আমি কি শিখালাম, এখানে আইডেন্টিফাই দা কমপ্লিমেশন অফ সেন্টেন্স। এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। যে হি রিডস আ বুক, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি একটু পরেই পিডিএফ পাঠিয়ে দিব। যদি সম্ভব হয় এখান থেকে বাড়ির কাজগুলো করে রাখবেন। এখানে হি কোন পার্টস অফ স্পিচ, হি এখানে সাবজেক্ট, রিড ভার্ব, এ বুক হচ্ছে এখানে আমার অবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট। তারপরে রহিম গোস টু স্কুল, এই বাক্যগুলো মাত্র 8টা বাক্য রয়েছে। এই 8টা বাক্য আপনারা করার চেষ্টা করবেন। যদি না পারেন আমি আপনাদের সঙ্গে থাকবো। তো এতটুকু বলতে পারি, আমি যেভাবে কষ্ট করে আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা যদি আমার সঙ্গে এই কষ্টের সামিল হতে পারেন, আপনারা যদি একটু আমাকে সময় দিতে পারেন, আমার কথাগুলো যদি ভালো বেসে থাকেন, তাহলে আমাকে সময় দিবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে অনেক অনেক সহজ হবে আগের তুলনায়। কি কথা সত্য? হোমওয়ার্ক, হ্যাঁ আমি আরো স্পষ্ট বলে দেই। হোমওয়ার্ক থাকবে, দেখেন এই বাক্যগুলো থেকে হোমওয়ার্ক দিই। এখানে 8টি বাক্য আছে, হি রিডস আ বুক। এই 8টি ইংরেজি বাক্যের বাংলা লিখবেন আগে। এটা হচ্ছে প্রথম কাজ, বাংলা লিখে ফেলবেন। আচ্ছা, তারপর যদি সম্ভব হয় এখানে হিটাকে আপনি একটু আলাদা জায়গায় সরাই নিয়ে যাবেন। যে লিখবেন হি হচ্ছে সাবজেক্ট, হি সমান সমান লিখবেন এস ইউ বি সাবজেক্ট। এই রিডস এটা সমান সমান লিখবেন ভার্ব। আর এ বুক এটা হচ্ছে অবজেক্ট। এই প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করবেন। এবং এখানে যদি পারেন যে কোনটি ডিরেক্ট অবজেক্ট, কোনটি ইনডিরেক্ট অবজেক্ট, এটাও তো আমি পড়িয়েছি, ওইটা করার চেষ্টা করবেন। আর আরেকটি কাজ করবেন, এই বাক্যগুলো বাদে আপনি 5টা বাংলা বাক্য লিখবেন, 5টা বাংলা বাক্য। ওই 5টা বাংলা বাক্য লেখার পরে ওই 5টা বাংলা বাক্য থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করুন। যে কোনো 5টা বাংলা বাক্য, যেমন তারা মাছ ধরছে, আমি ভাত খাচ্ছি, আমি লন্ডন যাচ্ছি, আমি আগামীকাল একটি আইফোন কিনবো, আমি আগামীকাল মামার বাড়ি বেড়াতে যাব। যে কোনো ধরনের 5টা বাক্য আপনি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন।
আর আমার সঙ্গে লেগে থাকেন। ধাপে ধাপে আপনাদের আরো অনেক কিছু দেখানো হবে, শেখানো হবে। এই পদ্ধতিতে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অনেক সহজভাবে, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট উইদিন আ শর্ট টাইম। আরাধ্যা, কিছু বুঝতে পারছো? তো এটা বাবা এবং মাকে বলবা স্যার এইভাবে পড়াইছে, ঠিক আছে? সবার জন্য অনেক শুভকামনা থাকলো। পরবর্তী ক্লাস, এবং আমি আপনাদের আগামীকালও হয়তো ক্লাস নিতে পারি, আর রুটিনটা আমি জানিয়ে দিব, জানিয়ে দিয়েছি মনে হয়, তারপর আবার লিখে দিব। আর মাঝে মাঝে কিছু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলে দিব। এটা রাত্রে ক্লাস নিলে সকালেই বলে দিব। আর আমি তো বলছি টিচিংটা আমার ভালো লাগে, তো আমি মাঝে মাঝে কিছু এক্সট্রা ক্লাসও নিব। যেমন কাল হয়তো আমাদের ক্লাস নেই, তারপরও আমি হয়তো আপনাদের ক্লাস নিতে পারি যদি সময় পাই। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। গুড নাইট টু এভরিওয়ান, থ্যাংক ইউ। পরবর্তী দিন আবার ক্লাসে কথা হবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। গুড নাইট।